নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিস্টার নিবেদিতাকে সাংবাদিকরা একবার জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দর মধ্যে কি পার্থক্য। সিস্টার নিবেদিতা যে উত্তরটা দিয়েছিলেন তা ঐতিহাসিক। ভারতবর্ষ বিগত ৫,০০০ বছর ধরে যে পথে চলেছে তার প্রতিকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ এবং আগামী ২৫০০ বছর ধরে যে পথে চলবে তার দিক নির্দেশ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। এই গৌরচন্দ্রিকাটুকু করলাম কেন সেটাই আপনাদের বলবো। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন, স্বামী বিবেকানন্দর ঘর দেখলেন, শ্রী শ্রী সারদা মায়ের ঘরে গিয়ে প্রণাম করলেন, রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষের সঙ্গে একান্তে কথা বললেন, আশীর্বাদ নিলেন। অর্থাৎ এই যে রামকৃষ্ণ মঠ মিশন, স্বামী বিবেকানন্দ, ঠাকুর, মা, এরা তো আমাদের শক্তি যোগায়, এরাই তো আমাদের অনুপ্রেরণা। ঠিক জায়গা থেকে অনুপ্রেরণা নিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দেখুন, একটা ঘটনা আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না, কমেন্ট বক্সে লিখবেন দয়া করে। যে আজকালকার দিনে ছেলেমেয়েরা অত তো আর মন্দির টন্দির যেতে পারে না, সময় নেই, কাজের চাপ। তাদের বহু ছেলেমেয়ের মানি ব্যাগে পার্সে দেখবেন ওই তিনটে ছবি একসঙ্গে, ঠাকুর, মা, স্বামীজি। কখনো মানি ব্যাগে, কখনো যে টেবিলে বসে তারা কাজ করে বা পড়াশোনা করে সেখানে। অর্থাৎ ঠাকুর, মা এবং স্বামীজির যে প্রভাব আমাদের মধ্যে অনস্বীকার্য। তো আরে আমরা তো আর বামপন্থী নই যারা ঠাকুর রামকৃষ্ণকেও নানাভাবে উত্ত্যক্ত করেছিল। বিবেকানন্দকেও ছেড়ে কথা বলেনি, রবীন্দ্রনাথকে ছেড়েও কথা বলেনি। আমরা সনাতনী ভাবধারায় উদ্বুদ্ধ মানুষ। তাই শপথ নেওয়ার পর প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে রামকৃষ্ণ মঠ মিশনে যাওয়া, বেলুড় মঠে মঠ মিশনের অধ্যক্ষের সঙ্গে কথা বলা, তার আশীর্বাদ নেওয়া, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এটা শুভেন্দুবাবুকে তার আগামী দিনের পথ চলার পাথেও দেবে। অসম্ভব পরিশ্রম করছেন, কারণ অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৮ বছর পর একটা সুযোগ এসছে বাংলাকে ঘুরে দাঁড় করানো। সেখানে শুভেন্দুবাবু নেতৃত্ব দিচ্ছেন, তার মন্ত্রিসভার অন্য সতীর্থরাও আছেন, বিজেপির পরিষদীয় দলেরও সবাই আছেন। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো গঠনমূলকভাবে সরকারের পাশে দাঁড়াতে, কিন্তু শুভেন্দু অধিকারী দিনরাত এক করে কাজ করছেন। দেখুন, আমি শিরোনাম দিয়েছি কি, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন শুভেন্দু অধিকারীর সরকার। কি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত বলছি। তার আগে ভারত বাংলাদেশের সীমান্তের ২৭ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হয়েছে। অনেক কলমচি, অনেক বিশেষজ্ঞ, বিজ্ঞ তারা বলছেন যে এটা নিয়ে এত হইচই করার কি দরকার। অনেক প্রাজ্ঞ সাংবাদিক যার গর্বে পা মাটিতে পড়ে না, নিজেকে ঐতিহাসিক বলে মনে করেন, তিনি আবার বিস্তর উপদেশ দিয়েছেন শুভেন্দুবাবুকে যে ভারতের সঙ্গে কোন কোন দেশের কতটা সীমান্ত আছে সে সম্পর্কে তার জানা উচিত। ১৯৮৫ সালে অসম চুক্তি কি হয়েছিল, এসব নানা কথা বলে আসলে
এই যে উদ্যোগটা নিয়েছে নতুন সরকার, 27 কিলোমিটার জমি, মানে 27 কিলোমিটার কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করেছে বিএসএফকে, ঘটনাটার গুরুত্ব খাটো করে দেখাতে চাইছেন। এটাই হচ্ছে এদের স্বভাব। এরা হচ্ছে প্রফেশনাল সিনিক্স, পেশাদার নৈরাশ্যবাদী এবং 10 নম্বর জনপথের দাক্ষিণ্যবর্তী। আমি আর প্রবীণ সব বিজ্ঞ কি আর বলবো। এখন থেকেই শুরু করে দিয়েছেন খোঁচাখুচি, কটাক্ষ। কেন টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছে আপনি ঠিক করে দেবেন কোনটা লাইভ সম্প্রচার হবে, কোনটা হবে না। শুভেন্দু অধিকারী কি করবেন আপনি ঠিক করে দেবেন। এই জমিগুলো তো আগে অধিগ্রহণ করা ছিল, দেয়নি কেন বিএসএফ এর হাতে? মমতা ব্যানার্জির সরকার, শুভেন্দু এই বার্তাটা দিলেন যে এসব ক্ষেত্রে আর কালক্ষেপ করা হবে না, আর যা যা জমি প্রয়োজন সেগুলো অধিগ্রহণ করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে। আবার 112 কিলোমিটার এমন যা আছে সেখানে জল সীমান্ত, সেখানে তো ফেন্সিং হবে না। বিএসএফ এর পক্ষ থেকে একটা প্রপোজাল এসেছিল, এই প্রপোজালটা শুনে ভারী মজা পেয়েছিলাম, যে সেখানে নাকি কুমির এবং বিষাক্ত সব সাপ টাপ ছেড়ে দেওয়া হবে জলে। আরে শুধু কি অনুপ্রবেশকারীরাই ওই জলপথ ব্যবহার করে? দুপারে সাধারণ মানুষও ব্যবহার করে, তো সেটা বিশেষ গুরুত্ব পায়নি সীমান্তরক্ষী বাহিনীর কাছে। যেখানটা কাঁটাতার দেওয়া যাবে না, কিছু করার নেই, কিন্তু যেখানে দেওয়া যাবে সেটা দিতে হবে। উদ্যোগটা শুরু হয়েছে, সেটাই শুভেন্দু অধিকারী সূচনা করেছেন। এটা নিয়ে এত তাকে বিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সবে তো 2 সপ্তাহ মতো হলো, দেখুন না কি হয়। আবি দেখি হোতা হে কেয়া। আপনারাও সব ওই বর্ধিত ইকোসিস্টেমের সব লোকজন, এবং কি বলবো আর কি, বিজেপির এখানে ক্ষমতায় আসায় আপনাদের গা চিরবির চিরবির করছে। যাই হোক, যে ঐতিহাসিক সিদ্ধান্তটা কি নিচ্ছেন শুভেন্দু অধিকারী? আচ্ছা, রেড রোডে কবে থেকে নমাজ পড়া শুরু হয়েছিল আমি বলতে পারবো না, তবে বাম জমানায় হতো, কিন্তু জ্যোতিবাবু বুদ্ধবাবুরা তো কেউ যেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এটা একটা বিরাট ইভেন্ট হয়ে গেল। দিদিমণি সেই মাথায় কাপড় দিয়ে মুসলমান সেজে মমতাজ বেগম হয়ে নমাজ পড়লেন। তারপরে ফেরেব্বাসটাকেও নিয়ে যেতেন, পবিত্র ঈদের নমাজের অনুষ্ঠানে রাজনীতির কথা বলতেন, বিজেপির জুজু দেখাতেন। এটা উনি করে থাকেন। তো এবার শুভেন্দু অধিকারীর সরকার সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে রেড রোডে আর নমাজ পড়া হবে না। দেখুন, রেড রোডে নমাজ পড়তে গেলে বা অন্য কিছু করতে গেলে ফোর্ট উইলিয়ামের পারমিশন নিতে হয়। ফোর্ট উইলিয়াম আগের বার দিয়েছিল পারমিশন এবং বলে দিয়েছিল এটাই শেষবার। যে সংগঠনটি এই ঈদের নমাজের আয়োজন করে, খিলাফত কমিটি, তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, মানে যা হয়ে গেছে, এবার থেকে আর রেড রোডে নামাজ পড়া যাবে না। তাহলে বিকল্প স্থান কোথায় সেটা শুভেন্দুবাবুদের ঠিক করতে হবে। দেখুন, ব্রিগেডে যদি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হতে পারে, তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নমাজ হতেই পারে, বা অন্য কোনো জায়গায়। রাস্তা দখল করে নমাজ পড়বেন, এটা কেন হবে? এটা তো হতে পারে না। তো শুভেন্দু অধিকারী সরকার এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে এবং সম্ভবত সেনাবাহিনীকেও জানিয়ে দেওয়া হয়েছে, ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষকে, রাজ্য সরকারের অবস্থান। আগেরবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্মম মহিলা ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত স্তরে আবেদন করায় সেনাবাহিনী রাজি হয়েছিল। এবার সরকারের অবস্থান সম্পূর্ণ আলাদা, আর সেনাবাহিনীও বলে দিয়েছে রেড রোডে আর নমাজ পড়া যাবে না। ঠিক করুক, বিকল্প জায়গা সেখানে হবে। আর এবার তো আর কোনো নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ তো যাবেন না ওখানে। ধর্মীয় নেতারা যাবেন, তারা নামাজ যেভাবে ওনারা করেন সেভাবে পড়বেন, ব্যাস।
দিদিমণি মমতাজ বেগম সেজে ওখানে গিয়ে রাজনৈতিক বক্তৃতা রাখতেন, সেই সংস্কৃতি চিরকালের জন্য বাংলা থেকে বন্ধ হয়ে গেল। আর ওই সংস্কৃতি ফিরবে না। এখন দেখছি তৃণমূলের কিছু অত্যুৎসাহী নেতা বড় বড় বিবৃতি দিচ্ছেন। বুদ্ধবাবুকে মোটা মোটা ইংরেজি বই দিয়ে ইমপ্রেস করে রাজ্যসভার টিকিট বাগিয়েছিলেন যে তরুণ তুর্কি, তারপরে বিপদে পড়ে সিপিএম থেকে তাকে বের করে দেওয়া হয়, তৃণমূলে যান, রাজ্যসভায় গেছিলেন, অর্ধমেয়াদ শেষ হয়ে গেল, বিধানসভায় দাঁড়ালেন, জিতলেন উলুবেড়িয়া থেকে। আমি সংবাদ পত্রে 21শে মে তার বিবৃতি দেখে চমকে উঠলাম। কি বলছেন? যে আবাসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় স্বীকার করবেন না। ভাবুন, এই কথাটা আমরা কতদিন ধরে বলছি, 100 দিনের কাজ আবাসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, ভুয়ো জব কার্ড দিয়ে কি কাণ্ডটা করেছে তোলামূলের নেতারা সবাই জানেন। এখন ওনার বিবেক দংশন হচ্ছে, উনি সত্যি কথা বলছেন। তার মানে কি প্রমাণিত হলো? এগুলো সব ভণ্ড, স্বার্থপর, একমাত্র নিজেরটুকু বোঝা। সত্যিটা বুঝতে এতদিন লাগলোই তো। তখন তো কেন্দ্রীয় বঞ্চনা করে চিৎকার করেছিলেন। আর এখন সত্যিটা সামনে এলো, নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বুঝতে পারলেন আবাস যোজনায় বুড়ি বুড়ি দুর্নীতি হয়েছে। নাক্ষদ্দিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে সত্যিকে মিথ্যে বলে চালানোর জন্য। চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এটা সত্যি, এটাকে আপনারা মিথ্যা বলেছিলেন, বিজেপির অপপ্রচার বলেছিলেন। এই তো কদিন আগে আপনারা ওই ফেরেব বাসটাকে কি যেন বলতেন, এয়ার অ্যাপারেন্টকে কি একটা নাম দিতেন, ওই সেনাপতির অনুপ্রেরণায় আপনারা ভীষণ রকম নাকি অনুপ্রাণিত ছিলেন। ও এখন খোকাবাবুর মুখের উপর কথা বলছেন। সত্য সে লুকাস কি বিচিত্রই দেশ। এইসব লোকদের চিনে রাখুন বঙ্গবাসী। এরা এতটাই সুবিধাবাদী, নির্লজ্জ, দোকান কাটা। দেখেছে দলের ভরাডুবি হয়েছে, এখন সাফাই দিচ্ছে, নিজেকে সততার মুক্ত প্রতীক হিসাবে তুলে ধরতে চাইছে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তখন বলেননি কেন? আজ দল ক্ষমতাচ্যুত হয়েছে বলে বিবেক দংশন হচ্ছে। আর শুভেন্দু অধিকারী তো কবে দল ছেড়ে দিয়ে চলে গিয়ে নন্দীগ্রামের দিদিমণিকে হারালেন, 21শে বিরোধী দলনেতা হলেন, তাকে 100 বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে সভা করার জন্য, মিছিল করার জন্য, ভুয়ো মামলা দিয়েছিলেন, দমাতে পারেননি। 26শে দিদিমণিকে ঘরের মাঠে হারিয়েছেন, ফলাফল 2-0, শুভেন্দু অধিকারী 2, দিদিমণি 0, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন। কি না বলেছিলেন? শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, বাপ তুলেছিলেন শুভেন্দু অধিকারীর। শুভেন্দুবাবুর মা 85 বছরের কাছাকাছি তার বয়স, বাড়ির সামনে ল্যাম্পপোস্টে মাইক বেঁধে সারা দুপুর শব্দ তাণ্ডব করেছিলেন আপনারা। কই তখন তো বলেননি যেগুলো অন্যায় হচ্ছে? তখন তো বিবেক দংশন হয়নি? এত চুটি চাটতেন আপনারা। আর এখন সব সাধু পুরুষ হয়ে গেছে, সব এক একজন বিবেকবান। আর একটা লোক আছে, সেরা চ্যানেলের মালিক, কাঁথিতে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে শুভেন্দুকে বলেছিল ব্লকের নেতার যোগ্যতা নেই।
সেদিনকেও মনে রেখেছিলাম, আজকেও মনে রেখেছি। জবাব পাবেন, যথাসময়ে জবাব পাবেন। এত কুকীর্তি করেছেন আর এত ব্যাংকের টাকা লুটেছেন, আর দিদিমণির আঁচলের তলায় আশ্রয় নিয়েছিলেন, ওখান থেকে বের করা হবে আপনাদের। ল্যাজ তুলে পালিয়েছে সব। আর তোলামূলের নেতারা জেনে রাখুন, ইন্দিরা গান্ধীর বেলচি মোমেন্ট এসেছিল, ঘুরে দাঁড়িয়েছিলেন। দিদিমণির কাছে কোনো বেলচি মোমেন্ট আসবে না, আর উনি ঘুরে দাঁড়াতেও পারবেন না। তৃণমূল অতীত। এমনও হতে পারে, আই এম নট রুলিং আউট, যে তৃণমূলের একটা বড় অংশ কংগ্রেসে মিশে গেল। আবার হতেও পারে দলকে টিকিয়ে রাখার সাথে মমতা ব্যানার্জি, খোকাবাবু তারা সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিলেন। যেখান থেকে জন্ম হয়েছিল সেখানেই বিলীন হয়ে যাবে, হতেই পারে। কলকাতার মেয়র ফিরোজ হাকিম, তার টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ, কেউ কোনো কথা শুনছে না। স্মিতা পান্ডে কমিশনার চালাচ্ছেন পুরো প্রশাসন, মেয়র পরিষদদের বৈঠকও হয় না। ফিরাজ সাহেব এখন বলছেন আমি তো কিছু জানি না, ওগুলো ব্যক্তিগত ব্যাপার। আপনি কলকাতার মহানাগরিক, ফেরেববাজ একের পর এক সম্পত্তি করলো, আপনি কিছু জানেন না, তাহলে আপনার মতো অপদার্থ তার কেউ নেই। নাকি জেনেও চুপ করেছিলেন? বেশি খোঁচাকুচি করলে যদি নির্মম মহিলা চেয়ারটা কেড়ে নেয়, ভয় ছিল। এখন রাজ্যপাট হারিয়েছেন, এখন নিজেও একটু স্কোর সেটেল করে দিতে চাইছেন। যে কোনো দিন উনি ইস্তফা দেবেন। এ তো লেমডাক পুরো প্রশাসন। নতুন করে ভোট হোক, কাউন্সিলররা নির্বাচিত হোক, মানুষকে পুরো পরিষেবা দিক, এটাই আমাদের প্রার্থনা। কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত এটাই, রেড রোডে ঈদের নামাজ বন্ধ হতে চলেছে। কোথায় হবে সেটা নবান্ন জানিয়ে দেবে, কিন্তু রেড রোডে ঈদের নামাজকে কেন্দ্র করে নির্মম মহিলা আর খোকাবাবু যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন, অত্যন্ত দৃষ্টিকটু। মমতাজ বেগম সেজে এসে মানুষকে প্ররোচিত করতেন, ভুলভাল কথা বলে লোক খেপাতেন। নির্মম মহিলার রাজনৈতিক বিদায় হয়ে গেছে, ইতিহাস তাকে আস্থা করে নিক্ষেপ করবে। ইতিহাসের বিচার নির্মম, সময়ের পরি ইতিহাসের বিচার হয়। ইতিহাসের বিচারে আপনি একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত শাসক হিসাবেই চিহ্নিত হবেন, যার শাসনকালে বাংলা ধ্বংস হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।